আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ওয়ান শট এমসিকিউর উপর, এবং আজকে আমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাসে হচ্ছে আমরা ফিজিক্সের বল বা ফোর্স যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তো আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। তো এক নাম্বার হচ্ছে যে এমসিকিউটা আমাদের দিছে, সেখানে আমাদেরকে বলছে যে 20 কেজি বা 20 কেজি ভরের কোনো বস্তুর উপর 20 নিউটন বা 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত হবে। আচ্ছা, তো কি কি দেওয়া আছে আমি দেখি। প্রথমে আমাদের বস্তুটার ভর দেওয়া আছে, অর্থাৎ এম দেওয়া আছে। বস্তুটার ভর দেওয়া আছে কোনো বস্তুর, যেটার ভর হচ্ছে 20 কেজি। আচ্ছা, এবং বলের মান দেওয়া আছে, অর্থাৎ 20 নিউটন এফ দেওয়া আছে। বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত, অর্থাৎ এ এর মান চাইছে, এ ইকুয়ালস টু হোয়াট। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে সবাই যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বল পরিমাপ বা বল মেজারমেন্টের যে সমীকরণটা পাই সেটা কি ছিল, এফ ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আমাদের কি চাইছে, আমাদের চাইছে হচ্ছে ত্বরণটা। আমাদের এফ দেওয়া আছে, এম দেওয়া আছে, এফ দেওয়া আছে, এম দেওয়া আছে, ত্বরণ এ চাইছে। তাহলে আমরা এখন বলবো কি যে বা এ ইকুয়ালস টু, এটা কি আর গুণন করে দিই, এফ বাই এম। ঠিক আছে, বা এ ইকুয়ালস টু আমাদের এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 20, আর হচ্ছে এম এর মান কত, এম এর মান হচ্ছে 20। তাহলে আমরা ত্বরণের মানটা পেয়ে গেছি, অতএব এর মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, কোশ্চেনটা আসছিল হচ্ছে চিটাগাং বোর্ড 2023 সালে আসছে। আচ্ছা, তো আমাদের আনসারটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা কোথায়, ঘোড়া। তো আমাদের এক নম্বরের আনসার হচ্ছে ঘোড়া, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এরপর আমাদের 2 নম্বর কোশ্চেনে একটা চিত্র দিছে, চিত্র দিয়ে বলছে যে বস্তুটিতে কার্যকর ত্বরণের মান এবং দিক, মান এবং দিক দুইটা চাইছে, মানও চাইছে এবং দিকও চাইছে। কোশ্চেনটা আসছে হচ্ছে বরিশাল বোর্ড 2022 সালে আসছে। আচ্ছা, তো এখানে আমরা যদি চিত্রটা ভালোভাবে খেয়াল করি, এই দিক দিয়ে একটা ফোর্স দেওয়া হয়েছে যেটা হচ্ছে 100 নিউটন, আবার তার ঠিক বিপরীত দিক থেকে একটা ফোর্স দেওয়া হয়েছে সেটা হচ্ছে 80 নিউটন। কিসের উপর দেওয়া হয়েছে, এই বস্তুটার উপর দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে নিট ফোর্স তাহলে কত হয়, এটা যদি হয় 80 নিউটন আর এটা যদি হয় 80 নিউটন, সমান এবং বিপরীতমুখী বল কি হয়, পরস্পরকে নিউট্রালাইজ করে দেয়। ধরো তুমি এখান থেকে 80 নিউটন বল প্রয়োগ করছো এইদিকে, তোমার বন্ধু ঠিক তার বিপরীত দিকে, ধরো তুমি এই দিক থেকে 80 নিউটন বল প্রয়োগ করছে এই 20 কেজি বস্তুটার উপর, 20 কেজি ভরের বস্তুটার উপর, তোমার বন্ধু ঠিক বিপরীত দিক থেকে 80 নিউটন বল এই দিক, মানে ঠিক বিপরীত বরাবর সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করছে। তাহলে কি, তাহলে এই দিক বরাবর 80 নিউটন, এই দিক বরাবর 80 নিউটন, দুই দিক থেকে কি হলো, পরস্পরকে নিউট্রালাইজ করে দিল। ঠিক আছে, তো নিউট্রালাইজ যদি করে দেয় তাও কিন্তু এই দিকে কিন্তু 20 নিউটন বলটাই থাকে, এক্সট্রা থাকে। তাহলে নিট ফোর্স কত হয়, নিট ফোর্স এই ডান দিকে 20 নিউটন, ঠিক না, এইদিকে 20 নিউটন বলটা কি এক্সট্রা থাকে, 80 নিউটন 80 নিউটন, কিন্তু এখানে কি 100 নিউটন, অর্থাৎ 20 নিউটন বল বেশি। দ্যাট মিনস এই দিক বরাবর 20 নিউটন বল বেশি কাজ করবে, মানে নিট ফোর্স যেটা আমরা বলি, নিট ফোর্স হচ্ছে 20 নিউটন। আচ্ছা, তাহলে এখন আমরা বলতে পারি, আমরা কিন্তু আর কথা হচ্ছে কি চাইছে, ত্বরণের মান এবং দিক। আচ্ছা, তাহলে ত্বরণের মানটা আমরা প্রথমে ক্যালকুলেট করি, আর বস্তুর ভর এম তো আমরা জানি, এই যেখানে দেওয়া আছে 20 কেজি, এম দেওয়া আছে, এফ নিট ফোর্স এফ পাইছি। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, তাহলে আমাদের কি চাইছে, এখানে ত্বরণের মান চাইছে, ত্বরণের মানটাকে বের করি, দেন আমরা দিক কনসিডার করতেছি, বা এ ইকুয়ালস টু এফ বাই, এই যেটাকে আর গুণন করে দিলাম, এফ বাই এম। ঠিক আছে, তাহলে এখন এফ এর মান কত, এফ এর মান হচ্ছে আমাদের 20, যেটা নিট ফোর্স আমরা পাইছি, ডিভাইডেড বাই এম এর মান কত, এম এর মান 20। তাহলে ইকুয়ালস টু কত থাকে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন প্রশ্ন হলো কোন দিকে, যেই দিক বরাবর বল ক্রিয়া করবে সেই দিকেই তো তার ত্বরণ হবে, ঠিক না, তাহলে ত্বরণও হবে এই দিকে, দ্যাট মিনস ডান দিকে। তাহলে আমাদের উত্তর কি হবে, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ডান দিকে, দ্যাট মিনস 2 এর আনসার হবে গরু, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ডান দিকে। আচ্ছা, 3 নম্বর এমসিকিউটাতে আমাদের বলছে যে 10 কেজি ভরের একটি বস্তুর উপর 125 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত। কোশ্চেনটা আসছে ঢাকা বোর্ড 2020 সালে আসছে। তো এখন এই যে এমসিকিউটা আমাদের কি কি দেওয়া আছে আমরা দেখি, কি দেওয়া আছে আর কি চাইছে। দেওয়া আছে হচ্ছে 10 কেজি ভরের, মানে বস্তুটা যে বস্তুটা দিচ্ছে সেটা ভর হচ্ছে 10 কেজি, অর্থাৎ এম হচ্ছে 10 কেজি। আচ্ছা, তারপর হচ্ছে 125 নিউটন বল প্রয়োগ করছে, অর্থাৎ এফ হচ্ছে 125 নিউটন। ঠিক আছে, বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত, এর এ ইকুয়ালস টু হোয়াট চাইছে। তাহলে এফ এম আর এ নিয়ে ডিল, তাহলে এফ এম এ, তাহলে এফ এম এ হচ্ছে, এটা হচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে একটা ব্যাপার, একটা সমীকরণ হচ্ছে আমরা আগেই পাইছি, সেটা কি এফ ইকুয়ালস টু এম এ। এখন কোশ্চেনটা চাইছে এ, ঠিক আছে, বা আমরা বলতে পারি যে এ ইকুয়ালস টু এফ বাই এম। ঠিক আছে, তো আমি এখানে বলতে পারি বা এ ইকুয়ালস টু, মানে ত্বরণ, আমাদের প্রশ্ন কি চাইছে, ত্বরণ চাইছে, এফ দেওয়া আছে, এম দেওয়া আছে, এ চাইছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এ ইকুয়ালস টু এফ এর মান কত, ফোর্স বা বল 125 নিউটন। আচ্ছা, 125 উপরে ডিভাইডেড বাই নিচে হচ্ছে কত, এম এর মান, যেটা ভর দেওয়া আছে সেটা হচ্ছে 10 কেজি, তাহলে নিচে 10 আসবে।
তাহলে এটা তোমরা যদি ক্যালকুলেশন করো 12.5 আসে, 12.5। হ্যাঁ, তো তোমরা অবশ্যই ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নিবে। 12.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ খরগোশ। 3-এর আনসার হচ্ছে আমাদের খরগোশ, 12.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এরপর 4 নম্বর যে এমসিকিউটা, সেটা হচ্ছে আমাদের বলছে যে একজন বালক 50 নিউটন বল দ্বারা ঘর্ষণহীন বলছে, তার মানে কোনো সমস্যা নাই, মসৃণ, অর্থাৎ আমরা নর্মাল অ্যাজ ইউজুয়াল যেভাবে করি সেভাবেই হবে। ঘর্ষণহীন মেঝেতে একটি 2 × 10⁴ গ্রাম বাক্সকে ধাক্কা দেয়। বাক্সটির ত্বরণ কত? অর্থাৎ A = হোয়াট, আর F দেওয়া আছে অ্যান্ড Mও দেওয়া আছে। তাহলে অনেকটা আগের মতোই, কিন্তু কথা হচ্ছে একটু ব্যাপারটা বুঝতে হবে। এখানে একটা বাক্স রাখা আছে যেটা কি ঘর্ষণহীন। ঘর্ষণ বললে কিন্তু অন্যরকম, অন্য কেই যেত। ঘর্ষণহীন মানে মসৃণ, মানে নর্মাল আমরা যেভাবে ম্যাথ করি এইভাবেই, ঠিক আছে। তো এখানে বাক্সটির ভর বলছে যে 2 × 10⁴ গ্রাম। এখন এখানে কেয়ারফুল থাকতে হবে। 2 × 10⁴ গ্রাম, আমাদের কিন্তু বলে না 2 × 10⁴ কেজি। কেজি বললে সেটা হচ্ছে ভরের এসআই একক হইতো, কিন্তু এখানে তো কেজি বলা নাই, অর্থাৎ এসআই একক বলা নাই। তাহলে আমাদেরকে কিসে নিতে হবে? মাস্ট এসআই একক নিতে হবে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেটা আগে দেখি। বাক্সের ভর অর্থাৎ এম দেওয়া আছে। এবার ফোর্স অ্যাপ্লাই করছে কত, মানে বল, সেটা হচ্ছে 50 নিউটন। এটা হচ্ছে ফোর্স, মানে এফ অ্যাপ্লাই করা হয়েছে, F = 50 নিউটন। তাহলে এফ এম, আর কি চাইছে কোশ্চেনে? A = হোয়াট। তো আমরা একটা ব্যাপার জানি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যে সমীকরণটা পাইছি সেটা কি? F = ma, বা আমরা বলতে পারি যেটা কোশ্চেনে চাইছে A = F/m, কি এম নিচে চলে যাবে, অর্থাৎ F/m। তাহলে এখানে F এর মান কত? F এর মান হচ্ছে 50, উপরে 50 আর নিচে কি? নিচে হচ্ছে m। m এর মান কত? 2 × 10⁴। এটা কিসে আছে? গ্রামে আছে। এখন গ্রাম থেকে কেজিতে নিতে হলে কি করতে হয়? আমরা সিকিউ ক্লাসে দেখে আসছি, গ্রাম থেকে কেজিতে নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হয়। তো 1000 দ্বারা ভাগ করা যেই কথা, × 10⁻³ দ্বারা গুণ কথা একই কথা। তাহলে আমি × 10⁻³ লিখলাম। তাহলে এখানে আলটিমেটলি থাকে কত? দেখি, ক্যালকুলেশন করো তোমরা। 50 / 2 × 10⁴ × 10⁻³। হ্যাঁ, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট। কোশ্চেনটা ছিল চিটাগং বোর্ড 20 সালে আসছিল। তাহলে এটার আমাদের আনসার হচ্ছে খরগোশ, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এরপরে 5 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে 80 কেজি ভরের মানে এম দেওয়া আছে একটি বস্তুর উপর কত বল F = হোয়াট প্রয়োগ করলে এর ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। কোশ্চেনটা হচ্ছে রাজশাহী বোর্ড 2015 সালে আসছে। তাহলে এত ত্বরণ হবে, অর্থাৎ A। তাহলে A দেওয়া আছে, M দেওয়া আছে, তাহলে এটা কি F/ma, মানে আমাদের এই যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা যে সমীকরণটা পাইছিলাম F = ma, যেটা আমরা সিকিউ ক্লাসে প্রতিবেদন করে মানে দেখে আসছি, হোয়াটএভার। তো আমরা সেই সমীকরণটা ব্যবহার করবো, F = ma, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা ইজিলি এখান থেকে যেটা চাইছে কোশ্চেন, হ্যাঁ F, রাইট। তাহলে আমরা কি ডিরেক্টলি গুণ করে দিলে তো কাজ হয়ে যাচ্ছে। M এর মান কত? 80, সব এসআই এককে দেওয়া আছে, ইন্টু A এর মান কত? 4, তাহলে 320, 4/32, হ্যাঁ 320। তোমরা ক্যালকুলেটর দিয়ে করে নিবে, 320 নিউটন, ঠিক আছে। আমাদের তাহলে আনসার আসে গরু। 5-এর আনসার হচ্ছে গরু, 320 নিউটন, ঠিক আছে। ওকে, তো তারপর হচ্ছে আমাদের পরে যে এমসিকিউটা দিচ্ছে 6 নম্বর এমসিকিউ, সেখানে আমাদের বলছে যে 500 গ্রাম ভরের, বি কেয়ারফুল, গ্রাম কিন্তু এসআই একক না, ভরের এসআই একক কি? কেজি, অবশ্যই কেজিতে নিতে হবে সলভ করার সময়। আচ্ছা, তো এটা এম দেওয়া আছে, এত ভরের একটি বস্তুর উপর 5 নিউটন, এটা কি ফোর্স মানে বল, এত বল প্রয়োগ করা হলে ত্বরণ কত, মানে A = হোয়াট। কোশ্চেনটা আছে কোথায়? সিলেট বোর্ড 19 সালে আসছে, ঠিক আছে। তো আমরা সেম প্রসিডিউর, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যে সমীকরণ, মানে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা যে সমীকরণটা পাইছিলাম, F = কি? F = ma। এখান থেকে তাহলে আমরা কি বের করবো? ত্বরণ বের করবো, বা A = কি? F/m, আর গুণন করে দিছি F/m। তো আমি অন্যভাবে বলতে পারি বা F F, F এর মান কত? 5, আর হচ্ছে M এর মান কত? 500 গ্রাম, মানে কি 500 গ্রাম মানে হচ্ছে 500 গ্রাম মানে কি 1000 গ্রামে 1 কেজি। তাহলে 500 গ্রাম মানে কি 0.5, মানে অর্ধেক যে কেজি, মানে হাফ কেজি বা 0.5 কেজি। বা তোমরা এইভাবেও লিখতে পারো, 0.5 লিখতে পারো, বা 500। আমরা যেটা জানি যে গ্রাম থেকে কেজিতে যাইতে হলে কি করতে হয়? 1000 দ্বারা ভাগ করতে হয়, বা × 10⁻³ দেওয়া যায়। তো তোমরা এখানে কি করতে পারো? 500 দিয়ে 500 × 10⁻³ অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। বা তোমরা ডিরেক্টলি 0.5 দিতে পারো, সমস্যা নেই। তো 5/0.5, তো তোমরা ক্যালকুলেশন করো, দেখো কত আসে। 5/0.5, হ্যাঁ 10। তো আমাদের ত্বরণ আসে হচ্ছে গরু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের ত্বরণ আসে হচ্ছে গরু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে।
আচ্ছা, আমাদের 7 নম্বর এমসিকিউতে বলছে যে নিউটনের গতি বিষয়ক কয়টি সূত্র আছে। কোশ্চেনটা আসছে হচ্ছে যশোর বোর্ড 23 সালে আসছে। তো এটা তো আমাদের খুব বিখ্যাত একটা কোশ্চেন, সেটা হচ্ছে নিউটনের গতি বিষয়ক কয়টা সূত্র আছে। এটা তো আমরা যারা বই রিডিং করছি আমরা সকলেই জানি, ঠিক আছে। যে ইভেন হচ্ছে যারা বই রিডিং না পড়ে জাস্ট ইভেন কথা হচ্ছে তোমরা হচ্ছে এক একজন যারা স্কুলে এতদিন কি এর আগে এই 2 বছরে যারা অ্যাটলিস্ট ক্লাসে অ্যাটেন্ড করছো তারাও অ্যাটলিস্ট এটা জানার কথা। সেটা হচ্ছে কয়টা গতি বিষয়ক সূত্র, কয়টা? 3টা। আচ্ছা, এর মধ্যে প্রথমটা দিয়ে আমরা কি পাই? প্রথম যে নিউটনের যে সূত্র আছে সেটা দিয়েছে আমরা পাই হচ্ছে জড়তার ধর্ম এবং হচ্ছে বল রিলেটেড সংজ্ঞা প্রদান করা হয়। আচ্ছা, আর তৃতীয় যে সূত্রটা সেটা তো অনেক বিখ্যাত সূত্র, সেটা কি? প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যশোর বোর্ড 19 সালে আসছে। সেটা হচ্ছে কি ধর্ম হিসাবে কি কোনটা? জড়তা ধর্ম। তাহলে প্রথম সূত্র হচ্ছে জড়তা ধর্ম প্রকাশ করে, ঠিক আছে। আচ্ছা, তারপর 9 নাম্বার এমসিকিউতে বলছে যে বস্তুর জড়তার পরিমাপ করা হয় কোনটির সাহায্যে। চিটাগং বোর্ড 16 সালে আসছে। আচ্ছা, সেটা হচ্ছে ভরের সাহায্যে, ঠিক আছে। কারণ কি ভর হচ্ছে কোনো পদার্থের জড়তার পরিমাপ, ঠিক আছে। তাহলে এটা আমাদের আনসার হবে হচ্ছে ভর। এবার বলছে যে বস্তুর জড়তা কিসের উপর নির্ভর করে, মানে এই কোশ্চেনটাই জাস্ট একটু ঘুরে দিছে। তা বস্তুর জড়তা নির্ভর করে হচ্ছে ভরের উপর। দিনাজপুর বোর্ড 19 সালে আসছে। আচ্ছা, তারপর 11 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আমরা আছাড় খেয়ে পড়ি, কারণ হচ্ছে রাজশাহী বোর্ড 23 সালে আসছে। তো এটা তোমরা যারা হচ্ছে আমার সিকিউ ক্লাস করছো তারা এটা দেখা মাত্র পারার কথা। সেটা কিসের কারণে? এটা হয় হচ্ছে গতি জড়তার কারণে। আচ্ছা, গতি জড়তার কারণে বাস থেকে নামার সময় কি আমরা আছাড় খেয়ে পড়ি। আচ্ছা, এরপর বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? আমি কিছুক্ষণ আগেই বলছি যে নিউটনের প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, জড়তা ধর্ম এবং বলের সংজ্ঞা, ঠিক আছে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র দ্বারা। তাহলে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র, মানে নিউটনের গতির যে প্রথম সূত্র আছে সেটা দ্বারা আমরা পাই, ঠিক আছে। কোশ্চেনটা ছিল হচ্ছে কুমিল্লা বোর্ড 19 সালে আসছিল। আচ্ছা, 13 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে ভরবেগের একক কোনটি। কোশ্চেনটা হচ্ছে যশোর বোর্ড 22 সালে আসছে। তো ভরবেগের একক আমরা সবাই জানি। ভরবেগ মানে কি? ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, অর্থাৎ ভরের একক ইন্টু বেগের একক। আচ্ছা, তাহলে ভরের একক আমরা কি জানি? ভরের এসআই একক হচ্ছে কেজি, আর বেগের এসআই একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা আমাদের আনসার হবে হচ্ছে খরগোশ, কেজি মিটার পার সেকেন্ড। তারপর 14 নম্বর এমসিকিউতে বলছে যে ভরবেগের মাত্রা কোনটি। কোশ্চেনটা আসছে হচ্ছে রাজশাহী বোর্ড 16 সালে আসছে। তাহলে ভরবেগের একক থেকে কিন্তু আমরা ইজিলি মাত্রাটা বের করতে পারি। ভরবেগের একক কি পেয়েছি আমরা? কেজি মিটার পার সেকেন্ড। এখন আমরা যদি বলি যে কেজি, আচ্ছা কেজি কিসের হচ্ছে এসআই একক? ভরের। আর হচ্ছে ভরের হচ্ছে আমরা ইংলিশ কি জানি? ম্যাস। তো ওই যে ম্যাস আমি বললাম, ম্যাসের প্রথম লেটারটা কি? ক্যাপিটাল এম। তাহলে ক্যাপিটাল এম থেকে মাত্রা হিসেবে এম আসবে, মানে মাত্রার জন্য ক্যাপিটাল এম নিতে হবে। এবার মিটার, আচ্ছা মিটার কিসের এসআই একক? মিটার হচ্ছে দৈর্ঘ্যের এসআই একক, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে ইংলিশে কি বলা হয়? লেন্থ। তাহলে লেন্থ থেকে ক্যাপিটাল এল আসবে। আর সেকেন্ড কিসের এসআই একক? সেকেন্ড হচ্ছে আমাদের সময় বা টাইমের এসআই একক। আচ্ছা, তাহলে টাইম থেকে অবশ্যই টি নিতে হবে, ক্যাপিটাল টি। হ্যাঁ, এমএলটি। আর এই যে উপরে যেটা থাকবে টু দি পাওয়ার -1 বা এমএলটি ইনভার্স 1। তো এমএলটি ইনভার্স 1 হচ্ছে আমাদের কি? ভরবেগের মাত্রা। ভরবেগের মাত্রা হচ্ছে এমএলটি ইনভার্স 1। গরু। 14 নম্বর আনসার হচ্ছে গরু, ঠিক আছে, অর্থাৎ এমএলটি ইনভার্স 1। ওকে, তারপর 15 নম্বর এমসিকিউতে আমাদের বলছে 1500 কেজি, এটা কি এম দেওয়া আছে, ভরের একটি গাড়ি 73 কিলোমিটার পার আওয়ার। এটা কিলোমিটার পার আওয়ার কিন্তু এসআই একক না, এসআই একক কি? মিটার পার সেকেন্ড, বেগের। এত বেগে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এত বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে? কোশ্চেন আসছে ঢাকা বোর্ড 24 সালে আসছে। তো ভরবেগ কি আমি কিছুক্ষণ আগে বললাম যে ভরবেগ P = mv, অর্থাৎ এম হচ্ছে কি? ভর ইন্টু বেগ, ঠিক আছে। তাহলে ভর mv। আচ্ছা, P = mv বা ভেক্টর চিহ্ন দিতে পারো। ভরবেগ কি? ভেক্টর রাশি, বেগও ভেক্টর রাশি, এম ভর কি? স্কেলার রাশি। তাহলে ভর এম এর মান কি ছিল? 1500 হবে এখানে, 1500 ইন্টু বেগ ভি যেটা আছে এটা হচ্ছে 73 কিলোমিটার পার আওয়ার। এখন কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার শর্টকাটটা আমি কিন্তু গত ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম, মানে গতি চ্যাপ্টারের যে এমসিকিউ ক্লাস। সেটা কি? 73 রে 3.6 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে, অর্থাৎ 73 ডিভাইডেড বাই 3.6। তাহলে এই কিলোমিটার পার আওয়ারটা আলাদাভাবে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা এই আনসারটা মিলাতে পারি। তাহলে এখন আমি ক্যালকুলেশন করতেছি। 1500 ইন্টু হচ্ছে 73 ডিভাইডেড বাই 3.6,
তো আমাদের এখানে আনসার আসবে হচ্ছে একদম এক্সাক্ট মানটা আসে না, ইঞ্জিনিয়ারিং মডেল নিলে আসে হচ্ছে 3 × 10⁴ কেজি মিটার পার সেকেন্ড। খরগোশ 3 × 10⁴ কেজি মিটার পার সেকেন্ড, এক্সাক্ট মান আসে না, বাট কাছাকাছি মান হচ্ছে এটা 3 × 10⁴ কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপর পরের এমসিকিউটা 16 নম্বর এমসিকিউতে বলছে যে 20 মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 50 গ্রাম ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে আসে। ফিরে এলে বলটির ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা, ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরলাম এই একটা দেয়াল আছে, এই দেয়ালে আমরা একটা বল কি করলাম, নিক্ষেপ করলাম। কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে। এবং এখানে যে বলটা এখানে যে আবার কি একই দিকে, এটি দেয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলো। আচ্ছা, একই দিকে ফিরে এলো এখানে না দেবে, জাস্ট এটা কি করলাম, ভেক্টর শিফট করে উপরে লিখলাম, ঠিক আছে। এই একই দিকে ফিরে আসছে কত বেগে? আচ্ছা 50 গ্রাম, হ্যাঁ একই দিকে ফিরে আসলে তার মানে কি কোনো কিছু বলে না, তার মানে এখানে কথা হচ্ছে যে সেম বেগে আর কি ফিরে আসছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বেগে ফিরে আসলে ভরবেগের পরিবর্তন কত? এখন আমরা ভরবেগের পরিবর্তন একটা ব্যাপার জানি যে ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু কি m × v - u। এটা আমি সিকিউ ক্লাসে দেখাই দিছি যে ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু m × v - u, ঠিক আছে। তো এখন আমরা জানি কি যে বেগ ভেক্টর রাশি, তাহলে এখন কথা হচ্ছে আমি যেই দিকে নিক্ষেপ করলাম 20 মিটার পার সেকেন্ড, এটাকে যদি আমি অর্থাৎ আদি বেগটাকে যদি আমি পজিটিভ ধরি, শেষ বেগটাকে মাস্ট কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি ধরলাম নেগেটিভ, ঠিক আছে। অথবা আমরা যদি শেষ বেগটাকে পজিটিভ ধরি তাহলে হচ্ছে আমাদের আদি বেগটাকে ধরতে হবে নেগেটিভ, ঠিক আছে। কেন? কারণ বেগ হচ্ছে ভেক্টর রাশি, অর্থাৎ প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। তাহলে এই দিক যদি আমি ধরো, এই দিক বরাবর যদি আমি প্লাস ধরি, অবশ্যই এই দিক বরাবর মাইনাস ধরতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, m × m এর মান কত ছিল 50 গ্রাম, তাহলে গ্রাম থেকে কেজিতে যাবো, তার মানে 50 × 10⁻, যে সবগুলো কি এসআইতে আছে কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে অবশ্যই আমাকে এসআইতে নিতে হবে 10⁻³ ইন্টু ভি, শেষ বেগটাকে আমরা পজিটিভ ধরছি। এই ধরনের ম্যাথে শেষ বেগটাকে পজিটিভ ধরাটা সেফ, মানে সেফ মানে ম্যাথটা করাটা ইজি হয়, ঠিক আছে। তাহলে শেষ বেগটাকে পজিটিভ ধরলাম 20। এখন সূত্রের মাইনাস, আর এখানে আদি বেগ যেটা -u, আদি বেগটা কি আলাদাভাবে মাইনাসে আসছে, তার মানে মাইনাসে প্লাস 20। তাহলে এই টোটালটা কি, টোটালটার একক হবে যদি সেকেন্ড ব্র্যাকেটে আমি আটকাই কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ডিরেক্ট ম্যাথটা সলভ করি, কত আসে দেখি। 50 × 10⁻³ ইন্টু 40, আমাদের আসছে হচ্ছে 2 কেজি মিটার পার সেকেন্ড, 2 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, কোশ্চেনটা রাজশাহী বোর্ড 20 সালে আসছে, তো আমাদের আনসার হবে 2 কেজি মিটার পার সেকেন্ড। তো আমাদের আনসার হচ্ছে গরু 2 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, 17 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে 10 কেজি একটি স্থির বস্তুর উপর 1500 নিউটন বল 0.15 সেকেন্ড সময়ব্যাপী কাজ করে, বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? কোশ্চেনটা আসছে কুমিল্লা বোর্ড 20 সালে আসছে। আচ্ছা, তো এখানে কি কি দেওয়া আছে আমরা দেখি। ভর দেওয়া আছে স্থির বস্তুর উপর, আচ্ছা বল দেওয়া আছে মানে এফ দেওয়া আছে, সময় টি দেওয়া আছে, সময়ব্যাপী কাজ করলে বলছে যে ভরবেগের পরিবর্তন কত। তো আমরা একটা ব্যাপার জানি যে ভরবেগের পরিবর্তন, আমরা এই ব্যাপারটা জানি যে ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু m × v - u, বা এটাকে হচ্ছে আমরা একবারে লিখলে বলতে পারি যে mv - mu, ঠিক আছে, ইকুয়ালস টু আমরা দেখছিলাম ইকুয়ালস টু f × t। এখন এইখানে f × t সূত্রটা প্রয়োগ হবে। এখানে যেহেতু f আর t দেওয়া আছে, ভরবেগের পরিবর্তন কত সেটা চাইছে, তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে অতএব ভরবেগের পরিবর্তন, বা কারণ f আর t দেওয়া আছে, f আর t যেহেতু দেওয়া আছে তাহলে f × t মানে বল ইন্টু সময়, এটা গুণ করে দিলে হচ্ছে আমরা ভরবেগের পরিবর্তনটা পেয়ে যাব। তাহলে হচ্ছে বা এখানে আমি বলতে পারি যে বা ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু f × t। তাহলে f এর মান কত 1500 নিউটন এসআইটি দেওয়া আছে, ইন্টু t এর মান কত 0.15, এটাও এসআইটি দেওয়া আছে। তাহলে এত, আর ভরবেগের পরিবর্তনের একক কি হবে কেজি মিটার পার সেকেন্ড, যেটা ভরবেগের আর কি এসআই একক কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমাদের এখানে আনসার চলে আসতেছে 1500 ইন্টু 0.15 225, আনসার আসছে হচ্ছে 225 কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, খরগোশ 225 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার 18 নম্বর এমসিকিউতে আমাদের বলছে কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তন হয়ে দ্বিগুণ হলে
এর ভরবেগের পরিবর্তন কিরূপ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেখি একটা ধরলাম, মানে নির্দিষ্ট একটা বস্তুর কথা বলছে, মানে ভর সেম। তাহলে আমি ধরলাম যে আমরা জানি যে ভরবেগের যে সমীকরণ সেটা কি, পি ইকুয়ালস টু এম ভি। হ্যাঁ, ভেক্টর সাইন দিয়ে ইউজ করলাম আর কি। তো এখন কথা হচ্ছে এম তো হচ্ছে মানে একটা নির্দিষ্ট বস্তুর বেলাই তো বলছে, ঠিক না? সেই বস্তুটার মানে বলছে যে নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তন হয়েছে, ভরের মান কিন্তু পরিবর্তন হয়েছে সেটা বলে নাই। তাহলে যেহেতু বেগের মান পরিবর্তন হয়েছে এবং হয়ে কতটুকু হয়েছে, দ্বিগুণ হয়েছে, তাহলে আমাদের কনসার্ন হলো বেগ নিয়ে, ঠিক আছে? তাহলে এম কি, এম হচ্ছে, যেহেতু এম কি, এম হচ্ছে কনস্ট্যান্ট, মানে এম পরিবর্তন হয় নাই। এমনও ক্লাসিক্যাল ফিজিক্স বা আমরা যে ফিজিক্সে তোমাদের 19 লেভেলে তোমরা করো, ঠিক আছে, বা এসএসসি লেভেলে, সেখানে হচ্ছে আমাদের ভর কনস্ট্যান্টই ধরি আমরা, ঠিক আছে? মানে ভর সেখানে কি হয়, কনস্ট্যান্টই হয়, মানে চেঞ্জ হয় না, ঠিক আছে? আচ্ছা, তোমরা যখন হায়ার ক্লাসে যাবে, ইন্টারমিডিয়েটে যাবে, তখন দেখবে যে ভরও কি হয়, কোনো একটা বস্তু মানে এমন একটা স্পিড বা এমন একটা স্পিডের কাছাকাছি যখন পৌঁছায়, যেটা হচ্ছে প্রায় আলোর গতির কাছাকাছি, ঠিক আছে? 0.7 সি, 0.8 সি, হ্যাঁ 0.8 ইন্টু সি, সি মানে হচ্ছে আলোর বেগ বোঝাচ্ছি আমি। তো তখন হচ্ছে ভরও হচ্ছে কি চেঞ্জ হয়, বাট সেটা তোমাদের এই লেভেলে লাগবে না, সেটা হচ্ছে যখন তোমরা মডার্ন ফিজিক্স পড়বে ইন্টারমিডিয়েট উঠে ইনশাআল্লাহ, তখন হচ্ছে এর ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি হচ্ছে দেখতেছি যে পি সমানুপাতিক ভরবেগ, পি সমানুপাতিক ভি, কারণ হচ্ছে এই এমটা যদি কনস্ট্যান্ট ধরি, এই তাহলে এম বিবেচনা না করে আমি বলতে পারি যে পি সমানুপাতিক ভি, ঠিক আছে? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে, বেগটা দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ এখানে দ্বিতীয় ক্ষেত্রে পি সমানুপাতিক ভি। তাহলে আমি যদি বেগ কি, দ্বিতীয় ক্ষেত্রে বেগ যদি দ্বিগুণ করি, তাহলে ভরবেগও কি হবে, দ্বিগুণ হবে, ঠিক আছে? বেগ যেহেতু সমানুপাতিক, অর্থাৎ এটা যদি 3 গুণ হয়, মানে বেগ যদি 3 গুণ হয়, ভরবেগও 3 গুণ হবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এখানে কি করা হয়েছে, বেগ দ্বিগুণ করা হয়েছে, তাহলে ভরবেগও অবশ্যই দ্বিগুণ হবে, অর্থাৎ ঘোড়া দ্বিগুণ হবে। কোশ্চেনটা ময়মনসিংহ বোর্ড 20 সালে আসছিল। আচ্ছা, তারপর 19 নম্বর এমসিকিউতে বলছে যে একটি বস্তুর উপর 100 নিউটন বল কত সময়ব্যাপী, টি ইকুয়ালস টু হোয়াট, আচ্ছা কত সময়ব্যাপী ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন 10 কেজি মিটার পার সেকেন্ড হবে। এটা কি দেওয়া আছে, এফ দেওয়া আছে আর টি চাইছে, তাহলে এফ টি আর হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে যে আমরা যেটা দেখছিলাম এই যে এই পার্টে, ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু এফ ইন্টু টি, ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু এম ইন্টু ভি মাইনাস ইউ, বা একবারে বললে এম ভি মাইনাস এম ইউ ইকুয়ালস টু এফ ইন্টু টি। তাহলে এখানে আমাদের এফ আর টি নিয়ে ডিল হচ্ছে, এফ আর টি নিয়ে ডিল হচ্ছে, ভরবেগের পরিবর্তন যেটা দেওয়া আছে 10, ভরবেগের পরিবর্তন এবং এফ আর টি, এই তিনটে জিনিস নিয়ে ডিল হচ্ছে, এটা লাগতেছে না। তাহলে আমরা বলতে পারি ভরবেগের পরিবর্তন বা ভরবেগের পরিবর্তন যেটা দেওয়া আছে 10 ইকুয়ালস টু এফ ইন্টু টি, এফ ইন্টু টি, বা 10 ইকুয়ালস টু এফ এর মান কত 100 ইন্টু টি, বা আমি একবারে বলতে পারি টি ইকুয়ালস টু, এটা কি আর গুণন করে দিলাম 10/100, তাহলে এটা কত আসে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড, আনসার হচ্ছে ক 0.1 সেকেন্ড। আচ্ছা, 20 নম্বর এমসিকিউটা তো আমাদের বলছে যে রকেটের গতি কিসের উদাহরণ। কোশ্চেনটা আসছে চিটাগং বোর্ড 24 সালে আসছে। তো এটা আমরা সবাই যারা বই অ্যাটলিস্ট রিডিং দিচ্ছে জানার কথা, সেটা হচ্ছে রকেটের গতি হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি ফলো করে। তো এখানে রৈখিক ভরবেগ কোনো অপশনে নাই, কিন্তু আছে ভরবেগের সংরক্ষণ সূত্র, এক্স্যাক্টলি। তো এটার আনসার হচ্ছে ক ভরবেগের সংরক্ষণ সূত্র। 21 নম্বর কোশ্চেনটাতে আমাদের বলছে যে 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলে বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ প্রাপ্ত হলো, গুলির শেষ বেগ কত? তাহলে গুলির শেষ বেগ হচ্ছে স্মল ভি, কারণ হচ্ছে আমরা বন্দুকের ম্যাথ করার ক্ষেত্রে আমরা সিকিউ ক্লাসে দেখে আসছি, সেটা হচ্ছে কি জানা আছে যে ক্যাপিটাল এম ভি ইকুয়ালস টু স্মল এম ভি। তাহলে স্মল এম দ্বারা বোঝা যাচ্ছে গুলির মানে গুলির ভর, স্মল ভি দ্বারা বোঝা যাচ্ছে গুলির যে বেগ সেটা, ঠিক আছে, মানে গুলির শেষ বেগ। ক্যাপিটাল এম দ্বারা বোঝা হচ্ছে বন্দুকের যে ভর সেটা, আর স্মল ভি দ্বারা বোঝায় বন্দুকের পশ্চাৎ বেগ, ঠিক আছে। তো আমাকে চাইছে গুলির শেষ বেগ কত, অর্থাৎ স্মল ভি চাইছে। তাহলে আমি বলতে পারি বা স্মল ভি ইকুয়ালস টু ক্যাপিটাল এম ভি ডিভাইডেড বাই স্মল এম, ঠিক আছে। আমি বলতে পারি বা, এবার হচ্ছে মানগুলো বসাই। ক্যাপিটাল এম এর মান কত, বন্দুকের ভর যেটা 1 কেজি, 1 ইন্টু ক্যাপিটাল ভি অর্থাৎ বন্দুকের পশ্চাৎ বেগ কত, বন্দুকটির পশ্চাৎ বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড ইন্টু 2 ডিভাইডেড বাই স্মল এম অর্থাৎ গুলির যে ভর, গুলির ভর কত 5 গ্রাম। গ্রাম কিন্তু বি কেয়ারফুল, গ্রাম কিন্তু এসআই একক না। তাহলে এসআইতে নিতে হলে কি করে, গ্রাম থেকে আমরা কেজিতে যাব, অর্থাৎ 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করতে হবে বা 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করা যেই কথা, 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করা একই কথা। তাহলে আমি এখানে লিখব হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3,
তাহলে অতএব ভি এর মানটা কত আসে আমরা দেখি, স্মল ভি এর মান অর্থাৎ বন্দুকের শেষ বেগ 2 ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻³ হ্যাঁ 400 মিটার পার সেকেন্ড। আমাদের এখানে আনসার আসে হচ্ছে ঘোড়া 400 মিটার পার সেকেন্ড। কোশ্চেনটা আসছিল কুমিল্লা বোর্ড 15 সালে আসছিল। আচ্ছা, এরপর 22 নম্বর এমসিকিউতে বলছে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে এর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো 2 সেকেন্ড পর এর ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা 2 সেকেন্ড এটা কি টাইম দেওয়া আছে, তারপর 10 কেজি এটা কি দেওয়া আছে এম। আচ্ছা ভালো কথা, এম দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে এম এ, ঠিক আছে। আচ্ছা এখন ভরবেগের পরিবর্তন আমরা জানি কি যে ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু এম ইন্টু ভি মাইনাস ইউ, ঠিক আছে, এম ইন্টু ভি মাইনাস ইউ, ওকে, বা এফ ইন্টু টি। এখানে এফ ইন্টু টি দেওয়া দিয়ে করাটাই বেটার, কারণ এফ ত্বরণ দেওয়া আছে এবং ভর দেওয়া আছে এম। তাহলে ভর আমরা জানি কি বল ইকুয়ালস টু কি এফ ইকুয়ালস টু এম এ। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলতে পারি যদি এম এ নিয়ে আসি, এই যে এম এম আছে এ দেওয়া আছে, জন্য আমরা এম ইন্টু এ এটা দিয়ে করাটা বেটার হয়, এম ইন্টু এ ইন্টু টি, কারণ টি দেওয়া আছে সময়, ঠিক আছে। তাহলে এম এর মান কত বা ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু এম এর মান হচ্ছে আমাদের 10 ইন্টু এর মান কত 2 ইন্টু টি, টি এর মান কত 2 অর্থাৎ 40, হ্যাঁ 40 কেজি মিটার পার সেকেন্ড। কোশ্চেনটা ছিল কুমিল্লা বোর্ড 16 সালে আসছিল, তো এটার আনসার হচ্ছে গরু 40 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা 23 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে নিউটনের কোন সূত্র থেকে, 23 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে নিউটনের কোন সূত্র থেকে, হ্যাঁ কোশ্চেনটাতে আমাদের বলছে হচ্ছে নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায়। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 20 সালে আসছে কোশ্চেনটা। তো নিউটনের কোন সূত্র থেকে বল পরিমাপ করা যায়, এই এমসিকিউটা হচ্ছে আমরা তো একটা ব্যাপার জানি, বল পরিমাপ করিয়েছে যেই সমীকরণটা দ্বারা, সেটা কি এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এই যে এফ ইকুয়ালস টু এম এ আমরা সিকিউ ক্লাসে এটা কি প্রতিবেদন করে নিয়ে এসেছিলাম, তাহলে এই এফ ইকুয়ালস টু এম এ এটা হচ্ছে নিউটনের কোন সূত্র থেকে আমরা পাইছিলাম, নিউটনের গতির যে দ্বিতীয় সূত্র যেটা ছিল, ঠিক আছে, সেখান থেকে আমরা পাইছিলাম। সেখান থেকে আমরা এই বল পরিমাপের, এই যে বল মেজারমেন্ট বা বল পরিমাপের যে সমীকরণটা সেটা পাইছিলাম, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা মূলত বল পরিমাপ করা যায়, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে গরু আনসার। আচ্ছা 24 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি, রাজশাহী বোর্ড 22 সালে আসছে। তো প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল আমরা সবাই জানি সেটা হচ্ছে 4টা, কি কি, মহাকর্ষ বল, তারপর হচ্ছে তাড়িৎচম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, আর এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে হচ্ছে আমাদের এখানে আনসার হবে হচ্ছে 4টি। আমরা এই দেখা যাচ্ছে এখানে যে এমসিকিউগুলো আছে আমরা বই যদি একবার রিডিং দিই ভালোভাবে তাহলে এগুলো সবগুলোই পারার কথা, ঠিক আছে। তাহলে এখানে আনসার হবে 4টি। তাহলে হচ্ছে যে মৌলিক বলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল বল কোনটি, সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, আর সবচেয়ে স্ট্রং বা শক্তিশালী যেটা সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, ঠিক আছে। তাহলে এটা আমাদের আনসার হবে সবচেয়ে দুর্বল কোনটি, কোশ্চেনটা আছে দিনাজপুর বোর্ড 22 সালে, সেটা হচ্ছে মহাকর্ষ বল। 25 নম্বর এমসিকিউ। আচ্ছা 26 নম্বর এমসিকিউ বলছে যে গ্যালাক্সির ভিতর নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য, তো এটা হবে কি মহাকর্ষ বল, ঠিক আছে। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, আর সেটা হচ্ছে আমরা কি জানি, সেটাকেই আমরা কনসিডার করি হচ্ছে মহাকর্ষ বল হিসেবে। এর মধ্যে একটা বস্তু যদি পৃথিবী হয় তখন আমরা বলি সেটা হচ্ছে অভিকর্ষ বল। দ্যাট মিনস সাপোজ যে কোনো একটা বস্তু, যেমন আমার এই মার্কারটা আর এই পৃথিবী মধ্যে যে আকর্ষণ বল সেটা হচ্ছে অভিকর্ষ বল, ঠিক আছে। তাহলে কোন বলের কারণে 27 নম্বর এমসিকিউতে বলছে যে কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বা ইলেকট্রন হয়, এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। কোশ্চেন আছে ঢাকা বোর্ড 24 সালে, আনসার হবে দুর্বল নিউক্লিয় বল। এবার বলছে যে 28 নম্বর এমসিকিউতে যে কোন দুটি মৌলিক বলের সমন্বয়ে ইলেকট্রো উইক ফোর্স গঠিত, তো এটা চিটাগং বোর্ড 22 সালে আসছে, সেটা হচ্ছে আমাদের তাড়িৎচম্বক বল এবং মানে মৌলিক বলের মধ্যে তাড়িৎচম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল, এই দুটো অ্যাডজাস্ট মানে এই দুটো সমন্বয়ে, ঠিক আছে, হচ্ছে ইলেকট্রো উইক ফোর্স গঠিত। তাহলে আমাদের আনসার হবে হচ্ছে তাড়িৎচম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে। আচ্ছা 29 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে সবল নিউক্লিয় বলের পাল্লা কত, কোশ্চেনটা হচ্ছে কুমিল্লা বোর্ড 24 সালে আসছে, 2024 সাল। আচ্ছা তো সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে বই যারা রেডিং করছি আমাদের তো পারার কথা, সেটা হচ্ছে 10⁻⁻15 মিটার, যেটা হচ্ছে অনেক ক্ষুদ্র, মানে অনেক ক্ষুদ্র একটা রেঞ্জ, মানে এই যে কাজটা করতেছে অনেক ক্ষুদ্র রেঞ্জে কাজ করতেছে, 10⁻15 মিটার। এখন প্রশ্ন হলো তাহলে এরকম একটা মানে
এক্সাম্পল আমরা মানে দিলে সবচেয়ে বেটার হয় যে এত ক্ষুদ্র রেঞ্জ কিভাবে সম্ভব, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস যে আছে, পরমাণুর কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস থাকে, যেখানে প্রোটন আর নিউট্রন একসাথে কি আবদ্ধ অবস্থায়। তো এই যে প্রোটন আর নিউট্রন একসাথে নিউক্লিয়াসে যে আবদ্ধ অবস্থায় থাকে, এটাকে যে একসাথে আবদ্ধ করে রাখে যেই বলের কারণে, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তো আমরা যদি পরমাণু কনসিডার করি, পরমাণু হচ্ছে 10⁻⁻10 মানে যে ক্রোমের, তার থেকে হচ্ছে নিউক্লিয়াস 10⁻⁻15 ক্রোমের, মানে সোজা কথা পরমাণু যেই ক্রোমের তার থেকে নিউক্লিয়াস তার কেন্দ্রে যে অবস্থিত অনেক অনেক অনেক, মানে পরমাণু থেকে নিউক্লিয়াস হচ্ছে অনেক ক্ষুদ্র, ঠিক আছে। তো এত ক্ষুদ্র রেঞ্জে আসলে কাজ করে সবল নিউক্লিয় বল, দ্যাট মিনস ওই রেঞ্জটা হচ্ছে 10⁻⁻15 মিটার, ঠিক আছে। তারপর সবল নিউক্লিয় বল কত দূরত্বে কাজ করে, একই কোশ্চেন জাস্ট ঘুরে দিছে, সিলেট বোর্ড 24 সালে আসছে, সেটা হচ্ছে কত 10⁻⁻15 মিটার, অর্থাৎ ঘোরা। তারপর বলছে যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, ময়মনসিংহ বোর্ড 24 সালে আসছে, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। আচ্ছা, তারপর বলছে যে সূর্য থেকে আলো ও তাপ তৈরি হয় তৈরি হতে মানে কোন বল ক্রিয়া, মানে কোন বল দিয়ে ক্রিয়া হয়, ঢাকা বোর্ড 23 সালে আসছে, এটাও সবল নিউক্লিয় বল, ঠিক আছে, সবল নিউক্লিয় বল। আচ্ছা, তারপর 33 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 200 নিউটন বল 20 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো, 20 সেকেন্ড পর বেগ কত। ভালো কথা, কি কি দেওয়া আছে দেখি। এম দেওয়া আছে, 10 কেজি ভরের একটি বস্তু, স্থির বস্তু মানে আদিবেগ ইউ দেওয়া আছে, তারপর হচ্ছে বল এফ দেওয়া আছে, তারপর হচ্ছে সময় টি দেওয়া আছে, হ্যাঁ, তারপর হচ্ছে 20 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো, 20 সেকেন্ড পর বেগ কত। আচ্ছা, তাহলে ভি চাইছে, 20 সেকেন্ড পরে বেগ, ভি ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, তাহলে আমরা এখানে বল দেওয়া আছে, ভর দেওয়া আছে, কিন্তু ত্বরণ কিন্তু দেওয়া নাই। তাহলে এফ ইকুয়ালস টু এম এ, এই সম্পর্ক দ্বারা আমরা ত্বরণ নিয়ে আসতে পারি। আমরা কি জানি যে এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা ত্বরণ এ ইকুয়ালস টু এফ বাই এম। তাহলে আমরা বলতে পারি বা ত্বরণ এ ইকুয়ালস টু এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 200 ডিভাইডেড বাই এম এর মান কত 10। তাহলে অতএব ত্বরণ এর মান কত আসে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা শেষ বেগ ভি ইকুয়ালস টু কি জানি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আচ্ছা, তাহলে এখানে ইউর মান হচ্ছে আমাদের আদিবেগ। আচ্ছা, ইউ বস্তুটা কি ছিল, স্থির অবস্থায় ছিল, তার মানে আদিবেগ ইউ ইকুয়ালস টু 0, ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা তো লেখা যে কথা না, কথা না লেখা একই কথা, কারণ এটা কত 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে ভি ইকুয়ালস টু বা ভি ইকুয়ালস টু এটি, তাহলে এ এর মান কত, যেটা আমরা পাইলাম কিছুক্ষণ আগে 20, তাহলে এবং টি এর মান কত বলছে যে 20 সেকেন্ড পর বেগ, মানে 20 সেকেন্ড প্রয়োগ করা হয়েছে, মানে যে সময়টা এই বলটা যতক্ষণ যাবত ক্রিয়া করছে, কত 20 সেকেন্ড যাবত ক্রিয়া করছে, এবং সেই 20 সেকেন্ড পরেই বেগ জানতে চেয়েছে। তাহলে টি এর মান, টি এ কি গুণ হবে, 20 গুণ হবে। দ্যাট মিনস তোমরা ক্যালকুলেটর করো, 400 আসে, আনসার কত আসে 400 মিটার পার সেকেন্ড, 400 মিটার পার সেকেন্ড। তোমরা ক্যালকুলেটর করতে পারো, আনসার আসছে 400 মিটার পার সেকেন্ড, এটা হবে আমাদের বেগ, ঠিক আছে। কোশ্চেন আসছিল যশোর বোর্ড 22 সালে আসছিল, ওকে। আচ্ছা, 34 নম্বর কোশ্চেনে বলছে আমাদের যে একটি বস্তুর ভর 2 কেজি, আদিবেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, এবং 3 সেকেন্ড পর বস্তুটির বেগ 8 মিটার পার সেকেন্ড হলে বস্তুর উপর প্রযুক্ত বল কত নিউটন হবে। কোশ্চেনটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 17 সালে আসছে, ঠিক আছে। তো আমরা দেখি যে কোশ্চেনে কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে বস্তুটার ভর দেওয়া আছে এম 2 কেজি, আদিবেগ ইউ দেওয়া আছে, সময় টি দেওয়া আছে, পর বস্তুটির বেগ এত হলে, অর্থাৎ শেষ বেগ ভি দেওয়া আছে, বস্তুটির উপর প্রযুক্ত বল এফ কত চাইছে। তাহলে আমরা বল মেজার করার যে সমীকরণটা, সেটা কি জানছি যে এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এম দেওয়া আছে কিন্তু এ তো দেওয়া নাই, কিন্তু এ দেওয়ার জন্য অন্যান্য বাকি সব ডাটাই কিন্তু আমাদের দেওয়া আছে। দেখলাম যে ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, অর্থাৎ আমরা জানি যে এম ইন্টু এ বা ত্বরণ কিভাবে আমরা বের করি, সেটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ ইকুয়ালস টু কি ভি মাইনাস ইউ বাই টি, কারণ সব দেওয়া আছে, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, তার মানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমি এখানে লিখতে পারি যে বা এফ ইকুয়ালস টু এম এর মান কত 2 ইন্টু এখানে ভি মাইনাস ইউ, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 8 মাইনাস ইউর মান কত, ইউর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই টি, টি এর মান কত 3। তাহলে আমাদের আনসার আসে কত 2 ইন্টু 3/3 মানে 1, দ্যাট মিনস 2 নিউটন। আমাদের আনসার আসে ইকুয়ালস টু, অতএব এফ ইকুয়ালস টু 2 নিউটন আসে। তোমরা ক্যালকুলেটর ক্যালকুলেশন করো, এটা আসবে হচ্ছে
2 নিউটন, ঠিক আছে, F ইকুয়ালস টু 2 নিউটন। 8 - 5 মানে 3/3 1 2 × 1, হ্যাঁ 2 নিউটন, এটা হচ্ছে আমাদের আনসার। তো পরের এমসিকিউতে আমাদের বলছে 35 নম্বর এমসিকিউতে যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত, ঢাকা বোর্ড 22 সালে আসছে। তো এইটা আমি সিকিউ ক্লাসে দেখাইছি যে কিভাবে সূত্রের মাধ্যমে জি এর যে এককটা, ঠিক আছে, যে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক জি এর যে এককটা কিভাবে সূত্রের মাধ্যমে আমরা ইজিলি বের করতে পারি, যদি আলাদা করে পরীক্ষা হলে ভুলে যাই। কিন্তু আমার মতে যে এটা এককটা প্লাস মানটা মনে রাখাটাই বেটার, সেটা হচ্ছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ 6.67 × 10, হ্যাঁ এটা হচ্ছে গরু, কারণ হচ্ছে 6.67 মানটা ঠিক আছে, × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, হ্যাঁ এটা হচ্ছে গরু। আচ্ছা 36 নাম্বার বলছে যে নিচের কোন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে, রাজশাহী বোর্ড 22 সালে আসছে। তো পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটি হচ্ছে অভিকর্ষ বল, ঠিক আছে, এটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম তো আজকের ক্লাসে। তো হচ্ছে তাহলে পৃথিবী আছে কোনটায়, চন্দ্র সূর্য না, এটা মহাকর্ষ, বুধ শুক্র না মহাকর্ষ, চেয়ার টেবিল না মহাকর্ষ, তাহলে পৃথিবীও বই, কারণ একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে অন্য একটা বস্তু, তার মানে এটা এটা হচ্ছে অভিকর্ষ, ঠিক আছে, অভিকর্ষ বল পৃথিবী এবং বই। এরপর 37 নম্বর কোশ্চেনে আমাদের বলছে যে সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল কোনটি, সিলেট বোর্ড 22 সালে আসছে কোশ্চেনটা। সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল হচ্ছে আবর্ত ঘর্ষণ বল। আবর্ত ঘর্ষণ বল বিষয়টা কি, কোন একটা তলের উপর কোন একটা বস্তু যদি ঘুরতে ঘুরতে যায় তখন তাকে বলা হয় আবর্ত ঘর্ষণ বল। সাপোজ কোন একটা রাস্তা আছে, এর উপর দিয়ে সাইকেল চলতেছে, তো এই যে সাইকেলের এখান থেকে কি এই তলের উপর চাকা ঘুরতে ঘুরতে যাচ্ছে, তার মানে এটা আবর্ত ঘর্ষণ। আবার আমি যদি বলি যে কোন একটা যে ট্রলি আমরা যে নিয়ে যাই, তো ট্রলি নিয়ে যাওয়ার সময় কি ট্রলিতে চাকা থাকে, তো চাকাটা কি ঘুরতে ঘুরতে যায়, তার মানে এটা একটা আবর্ত ঘর্ষণ বল, ঠিক আছে। এবং আরেকটা যদি এক্সাম্পল আমি দেই, সেটা হচ্ছে ক্রিকেট বল কি, সাপোজ ক্রিকেট বল যখন বাউন্ডারির দিকে যায় তখন হচ্ছে যখন আমাদের হচ্ছে এটা প্রজেক্টরে যখন জুম করে দেখায়, হ্যাঁ, বা ডিসপ্লেতে এলইডি লাইট এমিটিং ডায়োড ডিসপ্লেতে যখন ওটা যখন জুম করে দেখায় তখন আমরা কি দেখি যে বলটা ঘুরতে ঘুরতে যাচ্ছে, তো ওটাও একটা কি, ওটাও এক ধরনের আবর্ত ঘর্ষণ বল। তো এখন কথা হচ্ছে এটা কেন দুর্বল হওয়ার কারণ হচ্ছে একদম সহজে যে সিম্পলি আমি চিন্তা করি, আমরা যদি সিম্পলি চিন্তা করি সেটা হচ্ছে আমরা জানি যে ঘর্ষণ বল, যারা সিকিউ ক্লাসে বেসিকগুলো দেখে আসছে এসেনশিয়াল কনসেপ্ট, আমরা এটা জানি যে ঘর্ষণ বল হচ্ছে সর্বদা গতির বিপরীতে কাজ করে, অর্থাৎ সোজা কথায় গতিকে বাধা দেয় হচ্ছে ঘর্ষণ বল। তো এখন ঘর্ষণ বল দুর্বল বল হওয়াতে কি হয়, সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে কোনো কিছু ঠেলতে বা কোনো কিছু নিয়ে যাইতে কষ্ট কম হয়, মানে সহজেই নেওয়া যায়। যেমন সাপোজ আমরা যখন সাইকেল চালাই, যেমন আমি হচ্ছে ছোটোবেলায় সাইকেল চালাতে খুব মানে এখনও হচ্ছে সাইকেল চালানো আমার খুবই ফেভারিট। তো কথা হচ্ছে তো সাইকেল কিন্তু আমাদের চালানোটা অনেক ইজিয়ার আমাদের জন্য। তারপর হচ্ছে যে ট্রলি যখন ঠেলে নিয়ে যাওয়া হয়, ট্রলি কি হয় যখন নিয়ে যাওয়া হয়, হ্যাঁ অনেক সময় যে আমরা বলি যে টানা বা ঠেলা নিয়েও ভবিষ্যতে এগুলো নিয়ে ডিল করা লাগে, হোয়াটএভার। তো এখন কথা হচ্ছে যে ট্রলি যখন নিয়ে যাওয়া হয়, তো ট্রলিও কিন্তু আমাদের নিয়ে যাওয়াটা অনেক ইজিয়ার, ঠিক আছে, কারণ হচ্ছে আবর্ত ঘর্ষণ বলটা হচ্ছে দুর্বল ধরনের ঘর্ষণ, মানে দুর্বল ঘর্ষণ হয় কি হয়, গতির বিপরীতে বাধা কম পায়, ফলে গতিটা বেশি কাজ করে, ঘর্ষণটা কম, মানে ঘর্ষণ বল কম অনুভূত হয়, কিন্তু গতির যে ফোর্সটা সেটা হচ্ছে বেশি থাকে। দ্যাট মিনস এটা সহজ হয়, যেমন সহজ হওয়ার ফলে কি হয়, যেমন ট্রলি টেনে নিয়ে যাওয়াটা ইজি, ঠিক আছে। আচ্ছা, তো এই বিষয়টা আমরা বুঝলাম। তো এখন হচ্ছে আমরা দেখলাম যে কয়েকটা উদাহরণ দেখলাম, যেমন সুটকেসের চাকার গতি কি, আবর্ত ঘর্ষণ বল, সুটকেসের চাকার গতি। তারপর হচ্ছে আমাদের দেখলাম যে সাইকেলের চাকার গতি, এগুলোতে কি হয়, এগুলোতে হচ্ছে আবর্ত ঘর্ষণ ক্রিয়া করে, ঠিক আছে। এবার ক্রিকেট বল যখন গড়িয়ে যায় সেটাও আবর্ত ঘর্ষণ। তো আমি আশা রাখতেছি যে এই এমসিকিউগুলো আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা 38 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে সাইকেলের চাকার গতি কোন ধরনের ঘর্ষণের উদাহরণ, সেটা হচ্ছে এই কোশ্চেনটা আসছে ময়মনসিংহ বোর্ড 20 সালে আসছে। তো সাইকেলের চাকার গতি আমি কিছুক্ষণ আগে এটা বিষয়টা বলছি যে সাইকেলের যে চাকার গতি সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, ঠিক আছে, আবর্ত ঘর্ষণ, হ্যাঁ এটার আনসার হচ্ছে গরু। তারপর 39 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে প্যারাশুটের মাধ্যমে আরোহীকে নিরাপদে অবতরণে সাহায্য করে কোন ধরনের ঘর্ষণ বল, যশোর বোর্ড 15 সালে আসছে। তো এটা আমাদের অলওয়েজ মনে রাখতে হবে, বেশ কয়েকটা ঘর্ষণ আছে, যেমন প্যারাশুট দিয়ে যে নিরাপদে যে অবতরণ করে, তারপর হচ্ছে পানিতে সাঁতার কাটা, তারপর হচ্ছে নৌকা চালানো, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে প্রবাহী ঘর্ষণ। কি ধরনের ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ, তাহলে এটা আমাদের আনসার হচ্ছে ঘোড়া, প্রবাহী ঘর্ষণ। তারপর হচ্ছে কোন ঘর্ষণ, 40 নম্বর কোশ্চেনে বলছে যে কোন ঘর্ষণের কারণে মাছ পানিতে চলাচল করতে পারে, যশোর বোর্ড 22 সালে আসছে। আমি কিছুক্ষণ আগেই বললাম সেটা হচ্ছে কি, প্রবাহী ঘর্ষণ।
তারপর নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে 41 নম্বর কোশ্চেনে বলছে যে নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে কোনটি মুখ্য ভূমিকা পালন করে? যশোর 20 সালে আসছে। ভর, ওজন, গতি, ঘর্ষণ। গতি, কারণ কি যত বেশি গতি তত বেশি ক্ষতি। গতি রাখতে হবে আমাদেরকে নিয়ন্ত্রণে। যখন আমরা সাইকেল চালাই বা গাড়ি চালাই, যা কিছু চালাই না কেন, অবশ্যই আমাদের কন্ট্রোলিং ঠিকভাবে রাখতে হবে, ঠিক আছে? গতি, যত বেশি গতি তত বেশি ক্ষতি। আমাদের সময় হচ্ছে, আমাদের যে বই ছিল সেই বইতে, ফিজিক্স বই, আমার এখনো খেয়াল আছে, এরকম একটা লাইন ছিল যে যত বেশি গতি তত বেশি ক্ষতি, ঠিক আছে? তো কত হচ্ছে, গতি হচ্ছে আমাদের কি নিয়ন্ত্রণে রাখতে হবে, ঠিক আছে? অলওয়েজ কনসিয়াস, আল্লাহ রহমতে অলওয়েজ আমাদের কি কনসিয়াসলি হচ্ছে রাস্তাঘাট বা পথে যখন আমরা চলি, অবশ্যই কনসিয়াসলি সতর্কতার সাথে চলতে হবে, এবং সকল ক্ষেত্রে হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, এবং ইনশাআল্লাহ আমরা এই ক্ষেত্রে সেফ থাকতে পারবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের, এটি লাস্ট এমসিকিউ ছিল। তো আমি এখন তোমাদেরকে এইচডব্লিউ দেবো, অবশ্যই তোমরা এইচডব্লিউ তুলে নেবে এবং অবশ্যই এইচডব্লিউগুলো টাইমলি করবে। আচ্ছা, এইচডব্লিউ হচ্ছে তোমরা প্রথমে যে কাজটা করবে, ক্লাসটা ভালোভাবে সবার আগে কমপ্লিট করবে, করার পরেই তোমরা বল অধ্যায় মেইন বুক সবার আগে রিডিং দিবে একবার। বল অধ্যায় মেইন বুক ভালোভাবে একবার রিডিং দিবে, ঠিক আছে, টোটালটা। এরপর যে কাজটা করবে, তোমাদের ক্লাস করা কমপ্লিট, মেইন বুক তোমাদের রিডিং দেওয়া কমপ্লিট ভালোভাবে বুঝে বুঝে, দেন হচ্ছে পরে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সে, সেটা টেস্ট পেপার হোক, মেড ইজি হোক, বা যে কোনো একটা বই হোক, সেটা নিয়ে তোমরা কি করবে, প্রিভিয়াস ইয়ার্সে বা বিগত বছরগুলোতে বোর্ডে আসা 100টা এমসিকিউ তোমরা সলভ করবে। তো এটা আমি মনে প্রাণে বিলিভ করি। তোমরা যদি ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করো, অর্থাৎ আমি যে 41টা এমসিকিউ করিয়েছি সেই 41টা এমসিকিউ যদি তোমরা বুঝে থাকো এবং তারপর যদি মেইন বুকটা একবার রিডিং দিয়ে থাকো ভালোভাবে বুঝে বুঝে, তাহলে তোমরা এই 100টা এমসিকিউর ম্যাক্সিমাম সকল এমসিকিউ হচ্ছে তোমরা নিজেরাই পারবে করতে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ক্লাস, এবং দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।